রপ্তানি আয়ের হিসেবে গড় মিলের সমাধান টানল বাংলাদেশ ব্যাংক। নতুন তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 4081 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 5.89% কম। তবে অর্থনীতিবিদরা বলছেন পণ্যের মূল্য কম বেশি দেখিয়ে অর্থ পাচার হয়েছে। সমস্যা শুরু 2023-24 অর্থ বছরের 10 মাসে রপ্তানি আয় নিয়ে ইপিবির দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তথ্যের মধ্যকার বড় পার্থক্য নিয়ে। ইপিবি 10 মাসে 47.74 বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তথ্য দেয়, আর বাংলাদেশ ব্যাংক বলছিল রপ্তানি ছিল 33.67 বিলিয়ন ডলার। দুই সংস্থার মধ্যে তথ্যের ব্যবধান ছিল 14 বিলিয়ন ডলার। বিতর্ক কাটিয়ে এবার প্রকৃত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে উঠে এসেছে 2023-24 অর্থ বছরের 12 মাসে মোট রপ্তানি আয় 40.81 বিলিয়ন ডলার। হিসাব অনুযায়ী অর্থ বছরের শেষ 2 মাসে 7 বিলিয়ন ডলারের কিছু বেশি রপ্তানি আয় হয়। ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক সংকটের প্রভাবে কমেছে আয়। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যেই কিন্তু আমরা যে এর আগেও আমরা বলেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এইসব কারণে যেমন বিশ্ব অর্থনীতিতে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এবং আমাদের অর্ডারের মধ্যেও সেটা পড়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন আমদানি রপ্তানির সময় পণ্যের দাম কম বেশি দেখিয়ে পাচার হয় অর্থ। সাপ্লাই চেইনের পুরো তথ্য উপাত্ত বিশ্লেষণের তাগিদ তাদের। প্রতি বছরই একটা বিপুল অঙ্কের প্রায় 12-15% মতো একটা গ্যাপ থেকে যায়, এবং সেটা আমাদের ধারণা যে এটি একটা বড় অংশই আসলে দেশে ফেরত আসছে না। সুতরাং এটিকে আমরা ঠিক বলতে পারি না যেটি এখন বলা হচ্ছে যে প্রকৃত রপ্তানি। আসলে প্রকৃত রপ্তানি কথাটি আমার মনে হয় যে ঠিক না, বরঞ্চ যেটা দরকার হচ্ছে যে এই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখা দরকার যে আদতে যে পরিমাণ এলসি খোলা হয়েছিল তার পুরো সবগুলো রিয়ালাইজ হয়েছে কিনা। রপ্তানির প্রকৃত তথ্য প্রকাশের ফলে গত অর্থবছর বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 22.43 বিলিয়ন ডলার, আর গত অর্থবছর চলতি হিসেবে ঘাটতি দাঁড়িয়েছে 6.51 বিলিয়ন ডলার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুল ইসলাম চৌধুরী জাবেদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 20 জনের বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে এই 20 ব্যক্তির বিও হিসাব অবরুদ্ধ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি জানিয়েছে সার্বিক বিবেচনায় এই 20 ব্যক্তির বিও হিসাব অবরুদ্ধ করার জন্য খসড়া আদেশে অনুমোদন দেয়া হয়েছে। এর আগে 13 ব্যক্তির বিও হিসাব অবরুদ্ধ করার জন্যও অনুমোদন দেয়া হয়েছিল। এই 33 ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিও হিসাব থাকলে তা অবরুদ্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলু পেঁয়াজের দাম এখনো চড়া হলেও রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম স্থিতিশীল। দুই একটি সবজি সহ কমে এসেছে কাঁচা মরিচের দামও। গত সপ্তাহে 200 টাকা কেজিতে বিক্রি হওয়া মরিচ 150 টাকায় নেমে এসেছে। বাজারে সরবরাহ বাড়ছে, এতে সামনে দাম আরও কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে বন্যার অজুহাতে রাজধানীর বাজারে অনেক সবজির দাম বেড়ে যায়, তবে পরে কিছুটা কমে যায় দাম। বরং সাপ্তাহিক ছুটির দিনেও স্থিতিশীল দেখা গেছে বাজার। এর মধ্যে কমেছে কয়েকটি সবজির দাম। শুক্রবার কারওয়ান বাজারে খুচরায় 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে শসা, টমেটো 150 থেকে 160 টাকা, বেগুন আকার ও মানভেদে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 50 টাকা কেজিতে ঢেঁড়স, প্রতিটি লাউ বিক্রি হয়েছে 50 টাকায়। যে সবজিগুলো সবকিছু কম থাকতো, এখন বন্যার জন্য আর কি মোটামুটি পর্যায়ে আছে। সবকিছু মনে করেন সীমিত। এই যে মনে করেন মরিচ আসলে কোনো 200 টাকা 250 হলে 160। বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে 200 টাকা কেজি উঠলেও এখন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ক্ষেত্র বিশেষ পাকা বাজার কাঁচা বাজারে করলে আরো 300-400 টাকা বেশি আছে ইলিশ মাছ। আর সবজির দাম আগের সপ্তাহে এবার 10-20 টাকা আরো বেশি। এখন নতুন সরকার হয়েছে, এখন আমাদের দাবি আছে, আমরা তো বানাইছি, এখন আমরা কিছু কমাইতে কই, তাকে কিছু কমা দিলে আমরা গরিব মানুষ আমরা বাঁচতে পারি। ছুটির দিনেও বাজার তদারকিতে দেখা গেছে ভোক্তা অধিদপ্তরকে দাম বেশি রাখায় কারওয়ান বাজারের একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানাও করা হয়।
উনি যে পণ্যটা কিনছে অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। তবে এখনও চড়া আলু পেঁয়াজের দাম। আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায় ও পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে গাজী টায়ারের কারখানা ধ্বংসের বড় প্রভাব পড়তে পারে দেশের বাজারে। ব্যবসায়ীদের আশঙ্কা সব ধরনের টায়ারের দাম বেড়ে যাবে, এমনকি কম দামে ভালো মানের পণ্য পাওয়ার সুযোগও কমে যেতে পারে। এদিকে কারখানাটির 2000-এরও বেশি শ্রমিক এখন কর্মহীন। কর্মকর্তারা বলছেন তারা ঘুরে দাঁড়াতে চান, তবে এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা। বুয়েটের গবেষণা বলে দেশে প্রতি বছর প্রায় 25 লাখ টায়ারের চাহিদা রয়েছে। এতে টায়ার শিল্পের আকর্ষণীয় বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ। এই চাহিদা মেটাতে দেশি কোম্পানি হিসেবে সবচেয়ে বেশি উৎপাদন ছিল গাজী গ্রুপের। দুর্বৃত্তের আগুনে নারায়ণগঞ্জে তাদের কারখানাটি পুরোপুরি ধ্বংস হওয়ায় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা তখন বলবে যে আগে তো দেশে হইতো, এখন দেশে হচ্ছে না, আমরা ইম্পোর্ট করে আনছি, ডলারের দাম বেশি, আমাদেরকে ট্যাক্স দিতে হয়। সো মেনি রিজন তারা সামনে দাঁড়া করাইয়া প্রাইস বাড়িয়ে দিবে। এ খাতের ব্যবসায়ীরা আরও জানান, কম টাকায় যে মানের টায়ার দিত গাজী গ্রুপ, আমদানি পণ্যে সে মান বজায় রাখা সম্ভব হবে না। ইন্ডিয়ান টায়ার যে হারে দাম বাড়া শুরু করছিল, শুধু আমাদের বাংলাদেশি কিছু ব্র্যান্ড আছে যেমন হোসেন, গাজী, এসব টায়ারগুলো আসার পরে এখন ইন্ডিয়ান টায়ারও এত দাম বাড়তে ওনারা সারবে। গাজী টায়ার কারখানায় কাজ করতেন 2300 শ্রমিক। এদের সবাই এখন কর্মহীন। এমন বাস্তবতায়ও ঘুরে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। তবে এর জন্য সরকারের নীতি সহায়তা চেয়েছে তারা। এরা কিন্তু সমস্ত ওয়ার্কার, আমরা কিন্তু এদেরকে রেখে দিয়েছি। অ্যান্ড আই এম নট শিওর দ্যাট কোম্পানি এদেরকে আগামী মাসে বেতন কোত্থেকে দেবে, আই এম নট ভেরি শিওর। ওনাদের কাছে আমাদের সমস্ত বিষয়টা আদ্যপান্ত তুলে ধরবো এবং ডেফিনেটলি উইল সিক দেয়ার হেল্প। ওনাদের অ্যাসিস্ট্যান্ট ছাড়া, ওনাদের সুনজর ছাড়া এবং এলাকার লোকজনের সুনজর ছাড়া আমরা আসলে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য ইট উইল নট বি পসিবল। কোম্পানির হিসেবে দেশে ভারী যানবাহনের টায়ার বাজারে 60% আর ছোট টায়ার বাজারের 45%-এর যোগান হতো এই কারখানা থেকে, যার শুরুটা হয় 1974 সালে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগস্ট মাসের প্রথম 28 দিনে প্রবাসী আয় 2 বিলিয়ন বা $200 কোটি ছাড়িয়েছে, যা 2023 সালের আগস্ট মাসের একই সময়ে ছিল $143 কোটি 10 লাখ। সেই হিসেবে চলতি বছর একই সময়ের তুলনায় $64 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। এতে আগস্ট মাসের প্রথম 28 দিনে প্রবাসী আয়ের পরিমাণ $207 কোটি 10 লাখ। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগের মাস জুলাই প্রবাসী আয় এসেছিল $191 কোটি মার্কিন, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের জুন মাসের ত্রৈমাসিক জনশক্তি জরিপ অনুযায়ী বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 3.65%। জরিপে উঠে এসেছে চলতি বছরের জুন শেষে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ছিল 26,40,000, যা গত বছরের একই সময়ের তুলনায় 1,40,000 বেশি। জরিপে আরও উল্লেখ করা হয়েছে যুব কর্মশক্তির মধ্যে বেকার সংখ্যা বেড়েছে। 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে গত বছরের জুনে 2,71,20,000 জন কাজে নিয়োজিত ছিলেন, যা চলতি বছরের জুনে কমে দাঁড়িয়েছে 2,53,40,000-এ। যুব কর্মশক্তির মধ্যে পুরুষ ও নারী উভয়ের কাজের সংখ্যা কমেছে, তবে মোট সংখ্যার দিক থেকে তা প্রায় সমান। নৌ ও সড়ক পথে আমদানি রপ্তানির পণ্য পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং চাঁদাবাজি কমে যাওয়ায় ব্যবসায়ীদের খরচ কমেছে, কিন্তু এখনও এর ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার জাহাজ ও সড়ক পরিবহনে আরও কিছু পদক্ষেপ ও বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হলে সুফল পাবেন ভোক্তারা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের 34টি নৌপথে পণ্য পরিবহন আগে নিয়ন্ত্রণ করত জাহাজ মালিকদের জোট WTC। পরে নিজেদের বিরোধের জেরে আরও দুটি সংগঠন দাঁড়ালে শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ হারায় তারা। এখন লাইটার জাহাজ পরিচালিত হচ্ছে ওপেন মার্কেট সিস্টেমে, ফলে পণ্য পরিবহনে কমেছে খরচ। আগে টন প্রতি ভাড়া 580 টাকার উপরে থাকলেও এখন তা 460 টাকা। একইভাবে কমবে
কমিশনের টাকাও। যেটা ওয়াটার ট্রান্সপোর্ট সেল অ্যাক্টিভ নাই বর্তমানে, না থাকাতে একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি হয়েছে। সেই মার্কেটের কারণে জাহাজ ভাড়া আগের চাইতে কিছু কমেছে। জাহাজের ন্যূনতম যে ব্যয় সেটা যদি জাহাজ মালিকরা না পায় তাহলে তো জাহাজের আবার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কষ্টকর হয়ে যাবে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজিও কমে গেছে। তবে পরিবহন খরচ কমলেও এর প্রভাব পড়েনি বাজারে, বলছেন সংশ্লিষ্টরা। পথপথে তাদের চাঁদা দিতে হতো, সেটা এখন এই বছর মানে কিছুদিন ধরে তারা দিতে হচ্ছে না। সেই কারণে ট্রান্সপোর্ট খরচ কমলেও আমাদের দ্রব্যমূল্য দাম কমেনি। সেটি হচ্ছে মূলত সাপ্লাই চেইন ঠিক না থাকার কারণে। তবে দাম কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা আন্তরিক নয় বলে অভিযোগ ভোক্তা অধিকার আন্দোলনের। ঘাটে ঘাটে সোনা দেওয়া লাগতো, পরিবহনে সোনা দেওয়া লাগতো, অনেক জায়গাতে খরচ অনেক বেশি ছিল। সে খরচগুলো কমার পরেও এখন ব্যবসায়ীরা তাদের নিত্য নতুন কৌশলে যে দাম বাড়ার বা অতি মুনাফার যে প্রক্রিয়া সেটা কিন্তু অব্যাহত রেখেছে। এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী